আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি বিধি তারেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় উৎসব মুখর ভোট গ্রহণের পর চলছে গণনা। বেশিরভাগ এলাকায় জয়ী আওয়ামী লীগ প্রার্থীরা। পিকে হালদারের অর্থ পাচারে 83 জন জড়িত বলে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা প্রতিবেদন। 20 জানুয়ারি হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন। নদী বাঁচাতে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকর উদ্যোগের আহ্বান। বিশেষজ্ঞদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ। ইন্টারনেট অফ থিংস আইওটি ব্যবহারে চলছে দেশের অন্যতম বড় দুগ্ধ খামার। স্বল্প লোকবলে পরিচালনা। এবং ভারতের গোয়ায় 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু। প্রদর্শনীতে ইমপ্রেসের 5টি সহ বাংলাদেশের মোট 10টি চলচ্চিত্র। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। দ্বিতীয় ধাপে দেশের 60টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই পর্যন্ত বেশিরভাগ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সারা দেশের পৌর নির্বাচনে ফলাফল জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন আব্দুল কাদের মির্জা। তার প্রাপ্ত ভোট 10,738। ফেনীর দাগনভূঞায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান। রাজশাহীর ভবানীগঞ্জে আব্দুল মালিক ও কাকনহাটে আতাউর রহমান এবং আরানি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলী নির্বাচিত হয়েছেন। বগুড়ার সান্তাহার পৌরসভায় তোফাজ্জল হোসেন ভুট্টো ও শেরপুরে জানে আলম খোকা ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছেন। সারিয়াকান্দিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মতিউর রহমান মতি। খাগড়াছড়ি সদরে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। বান্দরবনের লামায়ও আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম জয়ী হয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হাসান সারোয়ার মহসিন। চট্টগ্রামের সন্দ্বীপে নৌকা প্রতীকে মুক্তাদির মাওলা সেলিম বিজয়ী হয়েছেন। দিনাজপুর সদরে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম। বীরগঞ্জে জয় পেয়েছেন মোশাররফ হোসেন। নাটোরের নলডাঙ্গায় নৌকা প্রতীকে মনিরুজ্জামান মনির জয় পেয়েছেন। নওগাঁর নজিপুরে জয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম। হবিগঞ্জের নবীগঞ্জে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রসুল রাহেল। মেহেরপুরের গাংনীতে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী আহমদ আলী। কুষ্টিয়া সদরে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার আলী। মিরপুরে হাজী এনামুল হক ও কুমারখালীতে শামসুজ্জামান অরুণ নির্বাচিত হয়েছেন। ভেড়ামারায় জাসর প্রার্থী আনোয়ারুল কবির বিজয়ী হয়েছেন। ফরিদপুরের বোয়ালমারীতে নৌকার প্রার্থী সেলিম রেজা জয় পেয়েছেন। নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগের সুজন চৌধুরী। পাবনার সাথিয়ায় মাহবুল আলম বাচ্চু। মোংলাপোর্টে আব্দুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী 60টি পৌরসভার মধ্যে 29টি পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ চলে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাটের ভোটাররা। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বসুরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে বিএনপির প্রার্থী বলেছেন। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উচিত তার দলের প্রার্থীর কথা অনুধাবন করা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে তার জবাব পৌর নির্বাচনের জনগণ ভোটের মাধ্যমে দিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে স্বচ্ছতার কথা বললেও পিছিয়ে পড়া ধ্যান ধারণা আঁকড়ে ধরে বসে থাকতে চায়। এদেশে নির্বাচন মানেই উৎসবের আমেজ। আজকের পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে তার জবাব দিয়েছে জনগণ। দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছে বসুরহাট পৌরসভার ভোটারগণ। সেখানে বিএনপি প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন।
বিদেশে পলাতক পিকে হালদারের সঙ্গে অর্থ পাচারে ৮৩ জন জড়িত বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট BFIEU। এই অর্থ সিঙ্গাপুর, কানাডা ও ভারতে পাচার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে কি পরিমাণ সম্পদ পাচার হয়েছে। মাঝরক মান্নার রিপোর্ট। পলাতক পিকে হালদারকে ধরে আনতে হাইকোর্টে জারি করা রুলে জানতে চাওয়া হয়েছিল তার সাথে কতজন জড়িতদের নাম ঠিকানা জমা দিতে বলেছিলেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি প্রতিবেদন জমা দেয়। এতে উঠে আসে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের বিতরণ করা ঋণের ২,৪৬৭ কোটি টাকা আত্মসাতের পেছনে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির কথা। মূল হোতা পিকে হালদারের সহযোগী হিসেবে তার মা লীলাবতী হালদার, অবন্তিকা বড়াল, উজ্জ্বল কুমার নন্দী ও অমিতাভ অধিকারী সহ ৮৩ জনের নামও উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে। BFIU ইতিমধ্যেই ৮৩ জনের একটা তালিকা দুদককে দিয়েছেন। সেই তালিকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন যারা আমরা ইতিমধ্যে শুনেছি বিভিন্নভাবে তাদের নাম দামের বিষয় দেখতেছি, যাদের ব্যাংক অ্যাকাউন্টও ইতিমধ্যে BFIU জব্দ করেছে। সেই তালিকার মধ্যে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং, পিপল লিজিং এবং BIFC এদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলা ঘটেছে সেই তথ্যটা ফুটে উঠেছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই প্রতিবেদনের আলোকে আর্থিক অপরাধের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা আসবে। যে তথ্য পেয়েছি সেটাও একটা বিশাল বিষয়। এই তথ্যগুলো অনুপাতে যদি হাইকোর্ট নির্দেশনা দেয়, পরবর্তী ব্যবস্থা নেয়, তাহলে ফিনান্সিয়াল ক্রাইমগুলা কমে আসবে এবং সঠিক তথ্য উদ্ঘাটন হবে কারা কারা মানি লন্ডারিং এবং অর্থ পাচারের সাথে জড়িত, এবং পিকে হালদারের কানাডা এবং সিঙ্গাপুরে কি পরিমাণ সম্পদ নিয়েছে, পাচার করেছে, সেই তথ্যগুলো আমরা পেয়ে যাব। রাষ্ট্রের আইন কর্মকর্তা জানিয়েছেন, BFIUর প্রতিবেদন ২০ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে দখল দূষণ থেকে নদী বাঁচানো কার্যক্রম ব্যর্থ হবে। নদী নিয়ে ভার্চুয়াল বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনী আলোচনায় নদী রক্ষায় বিশেষজ্ঞদের নিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন আলোচকেরা। শ্রমিক আহমেদের রিপোর্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের যৌথ আয়োজনে শুরু হলো নদী নিয়ে ভার্চুয়াল বক্তৃতা প্রতিযোগিতা। অংশ নিতে নদীর দখল দূষণ, সংকট উত্তরণ ও সম্ভাবনা নিয়ে ৩ মিনিটের বক্তৃতার ভিডিও www.river-foundation.org এই ঠিকানায় পাঠাতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে। ১৪ মার্চ সেরা ১০ জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। যে কোনো বয়সের লোকজন এটি করতে পারবেন, কিন্তু বাংলায় করতে হবে এবং এটি গুগল ফর্ম দেওয়া হয়েছে এবং এই গুগল ফর্মের মাধ্যমে আপনারা এনরোল করতে পারবেন। রেজিস্টার লিংকে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাটাচ ফাইলে গিয়ে আপনার ভিডিও দিলে সাবমিট করার পর আমাদের এখানে চলে আসবে এবং সেই প্রাথমিকভাবে বাছাই করা ভিডিও বিচারকদের প্যানেলে চলে যাবে। বোধ মননে নদীকে জানি স্লোগানে প্রতিযোগিতার উদ্বোধনী আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নদী জলাশয় রক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। রাজনৈতিক যে অঙ্গীকার সেই জায়গাটিতে আমাদের কমতি আছে। আমাদের ওপিনিয়ন লিডারকে যদি আমরা আমাদের জায়গা থেকে দাঁড় করাতে না পারি এবং তাহলে আমাদের জায়গাটাতে আমরা শেষ পর্যন্ত কিছু করে উঠতে পারবো না। নদী সম্পর্কে তত বেশি সচেতনতা তৈরি হবে এবং নদীর জীবন আজকে যে বিপন্ন হতে চলেছে নদীর জীবন তো শেষই হয়ে গিয়েছে প্রায়। সেই নদী রক্ষার ক্ষেত্রে আমরা আরো বেশি ভূমিকা রাখতে পারবো। সবার সম্মিলিত উদ্যোগে যে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, তার ভেতর দিয়ে কিছুটা হলেও তরুণ সমাজকে এবং মানুষকে আমরা নদীর ব্যাপারে সচেতন করতে পারবো। ইকোসিস্টেমের অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে নদী। সুতরাং আমাদেরকে নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য, আমাদেরকে বেঁচে থাকার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী, একটা বসবাসযোগ্য পৃথিবী দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নদীকে টিকিয়ে রাখতে হবে। সবসময় কিন্তু আমরা বড়রাই বলি বা আমরা যারা
পলিসি লেভেলে কাজ করছি বা অর্গানাইজার আমরাই বলছি, কিন্তু যারা অ্যাক্টিভিস্ট তাদের, বিশেষ করে যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, আমাদের যোদ্ধা বা সৈনিক, তাদের খুব একটা শুনছি না। আমার মনে হয় তাদেরকে একটু শোনা উচিত। প্রতিযোগিতার উদ্বোধন করে তরুণদের মাঝে নদীর প্রতি ভালোবাসা তৈরির আহ্বান জানান আয়োজনের সভাপতি পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। এই ধরনের আরো কর্মকাণ্ড আমরা যত বেশি করে যাব ততই কিন্তু আমাদের জন্য আমরা এর থেকে সুফল পাবো। একটা হলো গাইডলাইন, আরেকটি হচ্ছে থিংস টু ডু, মানে আমরা কি করব, কোনটার পরে কি করব, এই জিনিসগুলো কিন্তু সাজাতে হবে। কিন্তু মানে স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো আমরা প্রায়োরিটি দিব এবং ওই প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি সব একসাথে করতে যাই তাহলে কিন্তু কাজগুলো সুষ্ঠুভাবে হবে না। নদী যাতে আর দখল না হয় এবং নদী যেন আমাদের পাশেই থাকে সে ব্যবস্থাটা নিতে হবে। আর ঢাকা শহরের নদী তো মোটামুটি ঢাকার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং আমরা যেন এই ঢাকা শহরের আশেপাশে যে নদীগুলো আছে সেই নদীগুলোর পাশে যেন আবারও কোনো স্থাপনা না হয় সে ব্যাপারটিও কিন্তু আমাদের কিন্তু ধরতে হবে এবং আমাদের কিন্তু এ ব্যাপারটিও নজরদারিতে আনতে হবে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর শনাক্তের সর্বনিম্ন হার রেকর্ড করা হয়েছে। শুক্রবার শনাক্তের হার ছিল 4.73%। শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 21 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 7,883 জন। মৃত্যুর হার 1.49%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 633 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,71,756 জন। সুস্থতার হার 89.51%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,212টি এবং পরীক্ষা হয়েছে 12,215 জনের। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 578 জন। এই সময় শনাক্তের হার 4.73%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,27,063 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 15.30%। ইন্টারনেট অফ থিংস IoT ব্যবহার চলছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ খামার চট্টগ্রামের নাহার ডায়েরি। 1200 গরুর ওই খামারে দুধের গাভী রয়েছে 7 শতাধিক। স্বল্প লোকবলে পরিচালিত হচ্ছে খামারের সব কাজ। আরো জানছেন শাইখ সিরাজ। কৃষিতে যুক্ত হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তির সমৃদ্ধ আয়োজনে কৃষি হয়ে উঠছে স্মার্ট কৃষি, খামার হয়ে উঠছে স্মার্ট খামার। উন্নত বিশ্ব এখন পুরো কৃষি ব্যবস্থাকে স্মার্ট করে তোলার প্রতিযোগিতা অবতীর্ণ। এই দৌড়ে অংশ নিয়ে বেশ সাফল্য জানান দিচ্ছে চট্টগ্রামের নাহার দুগ্ধ খামার। প্রতিদিন আমাদের এই ডেয়ারি ফার্ম থেকে 6,000 লিটার দুধ উৎপাদন হয় এবং আপনার দই এবং ফ্রেশ ভাবে আমরা মিষ্টি দই, টক দই, তারপর ঘি, তারপর বাটার, চিজ এগুলি করতেছি। ইয়ারলি আমাদের প্রায় 1,000 থেকে 12-1300 কোটি টাকা আপনার টার্ন ওভার হয়। বিশাল এই খামার দেখভালের কাজে নিয়োজিত মাত্র 60 জন শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন সম্ভব হচ্ছে শতভাগ প্রযুক্তি নির্ভরতার কারণে। এই বেল্টটা শুধু বেল্টের কাজ করতেছে না, এটা আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে অটোভাবে আপনার আমাদের মেইলে চলে আসতেছে প্রত্যেকদিন তার অ্যাক্টিভিটিসটা কি, তার মুভমেন্ট, তার হিট ডিটেকশন, ইয়ারে তার যে অ্যাক্টিভিটিস, এটা এই বেল্টের মাধ্যমে কিন্তু এটা বোঝা যায়। উন্নত প্রযুক্তি আর প্রাত্যহিক শৃঙ্খলার সঙ্গে তাল মিলিয়ে চলছে এখানকার প্রতিটি কাজ। এতে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠছে খামারের সব গরু। আডারের ওলানগুলো আমরা ডিসইনফেক্টেড দিয়ে ওয়াশ করেছে, তারপরে আপনার এটা নতুন টিস্যু দিয়ে আপনার এটাকে মোছা হচ্ছে, তারপরে আমরা যাই আর কি প্রত্যেকদিন আমরা দুধটাকে আমরা টেস্ট করি, এটার মানে ব্যাকটেরিয়া লেভেল যেন না থাকে, প্রত্যেকটা ম্যাস্টারাইটিস যেন না থাকে। বিশাল এই দুগ্ধ খামারের বাইরেও জাত উন্নয়ন সহ পানি সম্পদের নানামুখী বাণিজ্যিক উদ্যোগ ও সমন্বিত খামারের প্রয়াস রয়েছে নাহার অ্যাগ্রো খামারে। মুন্সিগঞ্জ এবং রেড চিটাগংকে আমরা 100% হলস্টাইন ফ্রিশিয়ান, যেটা সিমেক্সের কানাডার, ওই সিমেন্টটা আমরা গভর্নমেন্টের থ্রু থেকে আমরা নিজেরাই তাদের পিডিগ্রি দেখে নিয়ে আসছি। হাইল্ডিং মিল্ক প্রোডাকশনের জন্য আমরা আশা করি যে এই জাতটা আমাদের যে দেশে সবচেয়ে বেশি সাস্টেন করবে। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। হৃদিতা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে নিয়মিত ক্রিকেটারদের সাথে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান ও 2 পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। 2020 সালের মার্চে শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিল বাংলাদেশ দল। এরপর করোনার হানা, দীর্ঘ সময়ের স্তব্ধতা কাটিয়ে টিম টাইগার্স আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে এই 20 জানুয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে হোস্ট বাংলাদেশ। এরই মধ্যে 24 সদস্যের প্রাথমিক স্কোয়াড নিজেদের মধ্যে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পরপরই 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। গত বছরের 8 মার্চ বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করে বিসিবি। তাই টাইগারদের নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশ ওপেনারেরও এটি প্রথম সিরিজ। তিনি ছাড়াও স্কোয়াডে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য সহ নিয়মিত সদস্যরা আছেন। এছাড়াও এই সিরিজে ওয়ানডে জার্সিতে অভিষেক হতে পারে 3 ক্রিকেটারের। বাট এখানে কম্বিনেশনটা সব দিক থেকে রাখা হয়েছে, পেস বোলিং, স্পিনিং সব কম্বিনেশন রেখা হয়েছে। যখন যেই প্ল্যানটা দরকার হবে, যে ম্যাচটা ওটাই ইউটিলাইজ করা হবে। তারপর ওটা টিমের কম্বিনেশন যথেষ্ট ভালো। ইন্টারন্যাশনাল এত বড় গ্যাপ কিন্তু আবার নতুনভাবে শুরু করা মানে জিরো থেকে স্টার্ট করে, তো সেই হিসাবে অবশ্যই প্লেয়ারদের উপরে একটা চাপ অবশ্যই থাকবে। নিষেধাজ্ঞা কাটানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও এটি কামব্যাক সিরিজ। ও একদম রিফ্রেশ হয়ে শুরু করছে, ইনশাআল্লাহ আমরা ওর চেয়ে অনেক বেটার পারফরমেন্স আসে। সিরিজকে সামনে রেখে বিকেএসপিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নাইম শেখ ও সাকিব আল হাসানের 50-তে মাহমুদুল্লাহ একাদশ 7 উইকেটে 223 রান তোলে। জবাবে তামিমের ব্যক্তিগত 80 রানের ইনিংসে 8 উইকেটের বড় জয় পায় তামিম একাদশ। তামান্না তানজিনা, চ্যানেল আই। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের 3 ওয়ানডে ও 2 টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু সিরিজ। বিসিবি জানিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে তার জন্ম শতবর্ষে সব ক্রিকেট সিরিজের নামই হবে বঙ্গবন্ধুর নামে। সিরিজের প্রধান পৃষ্ঠপোষক লাভেলো আইসক্রিম গ্রাউন্ড ব্র্যান্ডিং এর দায়িত্ব পালন করছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। সাদি মাহমুদের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের টাইটেল স্পন্সর আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাভেলো আইসক্রিম। সহযোগী হিসেবে আছে ইলেকট্রনিক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সিরিজটির টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং এর দায়িত্বে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। সিরিজের নাম বঙ্গবন্ধু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ 2021। এই বছর এবং আগামী বছর ইজ ভেরি সিগনিফিকেন্ট একটা বছর। আমরা মুজিব বর্ষের মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী বছর পর্যন্ত যতগুলো আমাদের খেলাধুলা হবে, এখানে ক্রিকেটের টুর্নামেন্ট হবে, আমরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করব। সিরিজের লোগো উন্মোচন অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠানগুলো জানায় দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও তারা পাশে থাকবে। আমাদের সৌভাগ্য এটাই যে ন্যাশনাল কোম্পানিগুলি কিন্তু এই সমস্ত বাধা, এই সমস্ত করেও ওনাদের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দেয়। অতএব শুধু ওনাদের না, আমি সমস্ত ন্যাশনাল আমাদের বাংলাদেশি কোম্পানির জন্য একটা হাত রাখছি। ভালো জিনিসের সাথে আমরা থাকবো, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে ক্রিকেটের সাথে আমরা আরো জোরালোভাবে আমাদের স্পন্সরশিপ নিয়ে আসব, সেটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য আমরা যেখানে যেখানে প্রয়োজন আমাদেরকে যদি ক্রিকেট বোর্ড আহ্বান করে, আমরা তাদের সঙ্গে আছি, থাকবো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব দিয়েই সিরিজ আয়োজনের কথা জানিয়েছে বিসিবি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। 10 দিনের এই ক্রীড়া উৎসব রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ। আর সেপ্টেম্বর তুরস্কে 5ম ইসলামিক সলিডারিটি গেমসে একাধিক ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশি অ্যাথলেটরা। কুর্মিটোলা গলফ ক্লাবে এই উপলক্ষে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের 9ম আসরে ফুটবল, আর্চারি, সুইমিং, অ্যাথলেটিক্স সহ তাইকোয়ান্ডো, জিমন্যাস্টিক সহ মোট 13টি ডিসিপ্লিনে অংশ নেবেন অ্যাথলেটরা। ক্রীড়াবিদ, টিম অফিসিয়াল এবং টেকনিক্যাল অফিসিয়াল সহ পুরো আয়োজনে অন্তত 8,500 মানুষের সম্পৃক্ততা থাকবে বলে ধারণা করছে বিওএ।
এছাড়াও 2022 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য 19তম এশিয়ান গেমসের সর্বমোট 17টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশি অ্যাথলেটরা। ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 369 রানের জবাবে চা বিরতি পর্যন্ত ভারত 2 উইকেটে 62 রান করে। এরপর বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের বাকি খেলা আর মাঠে গড়ায়নি। ব্রিসবেনে 5 উইকেট ও 274 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক টিম পেইনের হাফ সেঞ্চুরিতে আগের দিনের স্কোরের সাথে আরও 95 রান যোগ করে প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 369 রানে। ভারতের 3 তরুণ বোলার নটরাজন, শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর 3টি করে উইকেট নেন। জবাবে 26 ওভার ব্যাট করে 2 ওপেনার শুভমান ও রোহিতকে হারিয়ে 62 রান তোলে ভারত। 6 বাউন্ডারিতে 44 রান করেন রোহিত। 8 উইকেট হাতে রেখে 307 রানে পিছিয়ে আছে ভারত। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে হৃদিতার কাছে। বেশি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। ভারতে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসূচি উদ্বোধন করে জনগণকে অপপ্রচারে কান না দিয়ে সময় মতো টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রথম দিনে দেশটিতে 3 লাখেরও বেশি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হচ্ছে। এর জন্য প্রস্তুত করা হয়েছে 3000 টিকা কেন্দ্র। নরওয়েতে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার কিছুদিনের মধ্যে মারা গেছেন 23 জন প্রবীণ ব্যক্তি। দেশটির মেডিসিন এজেন্সির আশঙ্কা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। ভ্যাকসিনটির প্রথম ডোজ নেবার পর অসুস্থ হয়ে পড়েন আরো কয়েকজন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে যুক্তরাজ্যে সোমবার থেকে সব ধরনের ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এর মধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে। ভারতের গোয়ায় শুরু হলো 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইমপ্রেস টেলিফিল্মসের 5টি চলচ্চিত্র সহ বাংলাদেশের 10টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রী সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে এবারের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি বাংলাদেশ। রুকসানা মিনার রিপোর্ট। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা উঠল 51তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশের সিনেমার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে 51তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস কান্ট্রি হিসেবে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে বাংলাদেশকে। Our deep appreciation to the Ministry of Information and Broadcasting, Government of India for choosing Bangladesh as country in focus in this prestigious International Film Festival of India. Apart from recognition of the creativity and ingenuity of filmmakers of Bangladesh, it is also a testimony of the depth of relations and the historic bond between the two neighboring countries, Bangladesh and India. জমকালো উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে সাধুবাদ জানান উৎসব পরিচালক সহ ভারত সরকারের কর্তা ব্যক্তিরা। आज यहाँ बांग्लादेश हमारा को होस्ट है, हमारा पार्टनर है। भारत और बांग्लादेश मिलकर एक बंगबंधु नाम की फिल्म बना रहे हैं और जल्दी ही फिल्म तैयार होगी, उसका भी प्रसारण होगा। To commemorate 50 years of India's diplomatic ties with Bangladesh, our neighbor Bangladesh has been selected as the country of focus for the 51st IFFI, and we are very proud of this association. By the presence of Bangladesh, and we are just thrilled to showcase the excellence of cinema as far as Bangladesh is concerned. এবারের আসরে নাসিরউদ্দিন ইউসুফের আলফা, তৌকির আহমেদের অজ্ঞাতনামা ও ফাগুন হাওয়ায় আবু শাহেদ ইমনের জালালের গল্প, ইতি তোমারি ঢাকা, ইমপ্রেস টেলিফিল্মসের এই 5 চলচ্চিত্র ছাড়াও তানিম রহমান অংশুর ন ডরাই, জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার, তানভীর মোকাম্মেলের জীবনঢুলি, পিপলু খানের হাসিনা আ ডটার্স টেল সহ মোট 10টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের 51তম উৎসবে জুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন। 51তম উৎসবে শুভেচ্ছা জানান বলিউডের শীর্ষ অভিনেতা অভিনেত্রীরা। I congratulate all the participants and delegates of the 51st International Film Festival of India, one of the most prestigious festivals in the world. Then by celebrating some of the finest cinematic works from across the globe. প্রতি বছর নভেম্বরে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবার রীতি থাকলেও গেল বছর করোনা মহামারীর কারণে পিছিয়ে 16 জানুয়ারি নির্ধারণ করে উৎসব কমিটি। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী 24 জানুয়ারি। রোকসানা আমিন, চ্যানেল আই। অশোক লেরেন জিফা ডটস বিরতি নিচ্ছি। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরবো। হয় এই সময় কোম্পানির আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি উদযাপন এবং সেরা বীমা কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন এবং চার্টার্ড লাইফের চেয়ারম্যান উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এস এম জিয়াউল হক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নিডল ডাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্তভাবে অভিশংসনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিরোধী ডেমোক্র্যাট দল। 20 জানুয়ারির পর সিনেটে অভিশংসন প্রস্তাব তোলা হবে। সেখানেও অভিশংসিত হলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সুযোগ সুবিধা পাবেন না। পরবর্তীতে আর প্রেসিডেন্ট প্রার্থীও হতে পারবেন না। বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ক্যাপিটাল হিল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সাবিরা হাসানের রিপোর্ট। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয় দফায় অভিশংসনের পর এবার উচ্চকক্ষ সিনেটে চূড়ান্তভাবে অভিশংসনের প্রস্তুতিতে ডেমোক্র্যাটরা। 20 জানুয়ারি জো বাইডেনের শপথের পর ট্রাম্পকে চূড়ান্তভাবে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তোলা হবে। সিনেটে 2/3 মেজরিটির প্রয়োজন হবে ডোনাল্ড ট্রাম্পকে রিমুভ করার জন্য। রিমুভ এবং ইমপিচমেন্টের বেশ কম হচ্ছে। ইমপিচ মানে তাকে অপসারণ করা, রিমুভ হচ্ছে তাকে অফিস থেকে কমপ্লিটলি রিমুভ করা। এতে তার সরকারি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে। জো বাইডেনের শপথ ঘিরে ক্যাপিটাল হিল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 6 জানুয়ারির মতো যাতে আর কোনো প্রাণহানি না ঘটে সে উপলক্ষে লোকাল পুলিশ, ন্যাশনাল গার্ড এবং মিলিটারি শহরের অলিতে গলিতে নামানো হয়েছে। কিছু অস্ত্রধারী গ্রুপ, হোয়াইট ন্যাশনালিস্ট, সুপ্রিমিস্ট, ডোমেস্টিক টেররিস্ট, ওরা হয়তো ওয়াশিংটন ডিসিতে আসতে পারে। যদিও আসে, I am confident they will not be able to do any disruption. নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে 10 কোটি নাগরিককে করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার মার্কিন নাগরিকদের জন্য তিনি $1.9 ট্রিলিয়ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দিয়েছেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। উদ্বোধন হয়েছে 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মুজিব শতবর্ষ উপলক্ষে এবারে চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হয়েছে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 73টি দেশে 226টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। সুলতানা হেমুর রিপোর্ট। একটি দেশের সমাজ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করে চলচ্চিত্র। আলোকিত সমাজ সৃষ্টির সেই প্রত্যয় নিয়ে শুরু হলো 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক চলচ্চিত্রের সাথে দেশীয় সিনেমার মিলন মেলার এই উৎসব এবার উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই উৎসবে 73টি দেশের 226টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 9 দিন ব্যাপী এই উৎসবে থাকছে নির্মাতাদের নিয়ে বিভিন্ন সেমিনার। উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বে বড় পরিসরে মেলে ধরতে ভূমিকা রাখছে এই উৎসব। The festival would, I hope, provide a boost for our film industry and inspire all the participating artists to produce even better films in future. The more we have film, the bigger the film industry.
So the more there is opportunity for films to come and play in Bangladesh's theaters, the more there will be an opportunity for more Bangladeshi films to be produced. So we look forward to seeing many more films from all over the world, including from India, in Bangladeshi theaters, and for the continued flowering of Bangladeshi cinema. Main যে প্রবলেমটা একটা পার্মানেন্ট ভেন্যু সেটা না হলেই কিন্তু আমরা ফেস্টিভ্যালের জন্য রিয়েল প্রজেকশন বা রিয়েল যে ইম্প্যাক্টগুলো পাওয়ার জন্য উই নিড এ পার্মানেন্ট একটা ভেন্যু দরকার আমাদের। যাই হোক, সেটা নিশ্চয়ই আমাদের হবে। জাতীয় জাদুঘরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ফ্রান্সের চলচ্চিত্র স্প্রিং ব্লসম। এদিন অন্য ভেন্যুগুলোতে এশিয়ান বিভাগে দেখানো হয় নাজওয়া নাজার নির্মিত প্যালেস্টাইনের চলচ্চিত্র বিটুইন হেভেন অ্যান্ড আর্থ। সিনেমা অব দি ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হয় ভারতের সিনেমা হোয়ার ইজ পিঙ্কি সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র। উৎসবে নতুন যুক্ত হওয়া ট্রিবিউট বিভাগে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দেখানো হয় সত্যজিৎ রায়ের প্রখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার অর্থনীতি সংবাদ। মালয়েশিয়ার পেট্রোনাস লুব্রিকেন্টসের ব্যবসায়িক পার্টনার সভা অনুষ্ঠিত হলো ঢাকার একটি ক্লাব হাউসে। ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড লুবওয়েল লিমিটেড বাংলাদেশ পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের একমাত্র অনুমোদিত পরিবেশক। ইউনাইটেড গ্রুপের অ্যাডভাইজার আক্তার মাহমুদ, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মনুদ্দিন হাসান রশিদ, সিইও আমির এইচ খান, ডিরেক্টর ওয়াইস মাহমুদ এবং সারা দেশে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে চট্টগ্রাম সংবাদ। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী করতে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কাউন্সিল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। চট্টগ্রামে মাসিক চাটগা ডাইজেস্টের ২৬তম বর্ষপূর্তি এবং মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে ১০ জন সিনিয়র নাগরিককে সম্মাননা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব হলে সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহুরুল আলম দোভাষ। ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক লায়ন্সের গভর্নর লায়ন এম শামসুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যরা। সম্মাননা প্রাপ্তরা হলেন লায়ন ডাক্তার দুলাল দাস, লায়ন তারেক কামাল, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, লায়ন এম এস সামাদ খান, অঞ্জন শেখর দাস, প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রফেসর ডক্টর সলিম উদ্দিন, প্রফেসর পরিতোষ কুমার বড়ুয়া, প্রকৌশলী মোহাম্মদ আসাদুল্লাহ এবং কফিল উদ্দিন আহমেদ। পুবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দিনাজপুরে নতুন করে সিটি মরিচের চাষ বাড়ছে। বিলুপ্ত হয়ে যাওয়া এই মরিচের আবাদ ফিরিয়ে এনে লাভবান হচ্ছেন কৃষক। দিনাজপুর থেকে শালম শাহী রিপোর্ট। শুধু দেখতেই সুন্দর নয়, খ্যাতিও রয়েছে এই মরিচের। প্রায় ১৫০ বছর ধরে দিনাজপুরের সর্বত্র আবাদ হচ্ছে সিটি মরিচের। মাঝে কয়েক বছর এই মরিচ দেখা যায়নি। নতুন করে চাষ শুরু করে বেশ লাভবান কৃষক। আমরা মরিচ লাগিয়েছি, মরিচের ভালো ফসল দিছে। এবার মরিচের দাম মোটামুটি ভালো পাইছি। মরিচের দাম ভালো পাচ্ছি, পাইকার এসে নিয়ে যাচ্ছে। এই এলাকায় মনে করেন আমরা মরিচ আবাদ করি, 1 বিঘার মতো লাগাইছি, মোটামুটি ভালো প্রফিট হয়। এর থেকে মরিচ কিনতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঢাকা যাচ্ছে, ঠাকুরগাঁ যাচ্ছে। সিটি মরিচের ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন এলাকার প্রায় 5 শতাধিক চাষি। বিখ্যাত মরিচ এই সিটি মরিচ, যেটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, বিরলের মধ্যে এই জগৎপুরে এই মরিচ উৎপাদন হয় বেশি। 2 বিঘা মাটিতে প্রায় 1.5 লক্ষ টাকা আমরা প্রফিট করছি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জমি থেকে বড় ধান তুলে উঁচু ডাঙ্গা জমিতে সিটি মরিচ চাষ করা হয়। শ্রাবণ মাসে বীজ তৈরি করা হয়। পৌষ মাসের মাঝামাঝি সময়ে মরিচ তুলতে পারে চাষি। এটা স্পেশালি বিরলের মরিচ হিসেবে কিন্তু বাজারে
এটার খ্যাতি অর্জন করেছে। বিভিন্নভাবে তাদেরকে প্রযুক্তিগত যে সহায়তা সেটা আমরা প্রদান করেছি, যার ফলে এবারে কিন্তু বিরল উপজেলায় এবারে মরিচের একটা ব্যাপক চাষ হয়েছে এবং উৎপাদনও ভালো এবং বাজারে এখনও 100 টাকার কাছাকাছি বাজারে তারা কিন্তু বিক্রি করতে পারছে কেজি দরে। দিনাজপুরের ঐতিহ্যবাহী এই সিটি মরিচের চাষাবাদ আবার ফিরে এসেছে। এই মরিচ চাষাবাদ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংসদ বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই সিটি মরিচের ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই সিটি মরিচ চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের বিরল উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাখি নিরাপদ আবাস স্থল হিসেবে খ্যাতি পেয়েছে নড়াইলের অরুণিমা রিসোর্ট। এবারের শীতেও দেশের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখির আনাগোনা বেড়েছে। তবে বার্ড ফ্লু এড়াতে পরিযায়ী পাখি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে বন বিভাগ। ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্ট। নড়াইলের কালিয়া উপজেলার নয়াগাতি থানার পানিপাড়ার নিভৃত পল্লীর ছায়াশো নিবিড় মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব ও ইকো পার্কটি। জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরে প্রায় 50 একরের পার্কটি পরিবেশ বান্ধব পর্যটনের অনন্য উদাহরণ। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির হাজারো পাখির ছন্দময় কিচিরমিচির শব্দে মুখরিত বিলের আশপাশ। শীতে বেশি থাকলেও বছরের প্রায় 9 মাসই পাখির আনাগোনা দেখা যায় এখানে। ভ্রমণ পিপাসুরাও ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগে। পাখির অভয়ারণ্য, বিভিন্ন জায়গা থেকে পাখিদের আনাগোনা সকালে এবং বিকেলে, তারপরে আবার চলে যাওয়া, এটা খুব ভালো লেগেছে। দেখতে সুন্দর গ্রামীণ পরিবেশ। তো টাঙ্গাইল থেকে আমরা এখানে আসছি ঘুরতে 4-5 জন মিলে, অনেক ভালো লাগতেছে। দেখেই ভালো লাগলো। আবার সকালবেলা শুনেছি সকালবেলা ওরা চলে যায়, আবার বিকেলবেলা ফিরে আসে। পাখির রাজ্য ভীতিহীন ও নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। সারা দেশ থেকে বিদেশ থেকে আসছে, তারা এত খুশি হচ্ছে। একটু আগে দেখলেন একটা ছোট বাচ্চা বক্তব্য দিল, সে কিসে খুশি হয়েছে? সে পাখি। এই পাখির জন্য আমরা ইউরোপ, আমেরিকা, জাপান বিভিন্ন থেকে আমরা গ্যাস পাচ্ছি। এ মৌসুমে পার্শ্ববর্তী দেশগুলোতে বার্ড ফ্লু এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় পরিযায়ী পাখির সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বন বিভাগ। আমাদের বিভিন্ন মনিটরিং টিম যারা বিভিন্ন এলাকাতে টহল করছে বা বিভিন্ন সচেতনতামূলক সবাই করছে, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যদি বিল বা কোথাও মৃত পরিযায়ী পাখি দেখা যায় সেগুলোর নমুনা সংগ্রহ করে যাতে আমরা পরীক্ষা করতে পারি এটা আসলে বার্ড ফ্লুতে মারা গেছে কিনা। তবে এখন পর্যন্ত আমাদের দেশে এটা এখনো ধরা পড়ে নাই। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে 2 দিনের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন করেছে সোশ্যাল ইসলাম ব্যাংক। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সম্মেলনে 2021 সালের জন্য ব্যাংকের কর্মকৌশল বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। আবার অশোক লেলেন রিফাত অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন। শেষ করার পরিকল্পনায় সড়ক ও জনপথ অধিদপ্তর। ক্র্যাকগুলো প্রথমে রিপেয়ার করা হবে, এরপরে যে গার্ডারগুলোতে ফাটল দেখা দিয়েছে সেগুলো স্ট্রেংথেনিং করা হবে। রিপেয়ারিং এর কাজটা শুরু করে দিয়েছেন, মাচাটা শেষ হইলে হয়তো সম্পূর্ণ কাজ একেবারে পুরো দামে কালকে থেকে শুরু হয়ে যাবে। হালকা গাড়িগুলো ছেড়ে দেওয়া যায় কিনা ওইটা এখনো সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। এক লেনে যান চলাচল করায় সেতুর 2 প্রান্তেই চলাচলে ভোগান্তি লেগেই থাকে। সমস্যা হচ্ছে সেতুর কারণে, মানে এই কাজ যত দ্রুত কাজ করলে ভালো হবে আর কি সবার জন্যই। ওখানে কথা ছিল আরো আগে, আমি যাইতে পারতেছি না সময়, এই জামের জন্য আর কি। আধা ঘন্টা হবে আটকে আছি জামে। বিকল্প সড়কে যানবাহন সরিয়ে সেতু এলাকায় চাপ কমানোর চেষ্টায় ট্রাফিক সদস্যরা। বাইপাল আসলে ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, ভাইব্রেশন করে নিয়ন্ত্রণ করতেছি। ওইদিকে 10 মিনিট বন্ধ রাখি, এইদিকে 10 মিনিট বন্ধ রাখি, এভাবে চালাচ্ছি। ফাটল দেখা দেওয়ার পর সালেহপুরে দ্রুত আরেকটি সেতু নির্মাণের তোড়জোড় চলছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই,
ঢাকা। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 30 বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি IUBAT। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে IUBAT নিজস্ব ক্যাম্পাসে 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর মাসব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন। প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এম আলিমুল্লাহ মিয়ান এবং প্রথম উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আলোচনা ও স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর হামিদা আখতার বেগম, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান সহ অন্যরা। আবারও অশোক লেল্যান্ড, রিফা ডক্টর বিরতি, ফিরে এসে যা দেখবেন।